আসসালামু আলাইকুম। জহির রায়হানের বিখ্যাত উপন্যাস হাজার বছর ধরে, মনে আছে তো? যেটা পরবর্তীতে চলচ্চিত্রেও রূপান্তর করা হয়েছে। সেখানে একটা জিনিস, একটা রোগের উল্লেখ করা হয়েছে, কলেরা, এবং তার ছদ্মনাম দেওয়া হয়েছিল উলা। মানে কলেরা যে বলতো তারও সে ওই রোগে আক্রান্ত হবে বলে নামই চেঞ্জ করে উলা, অন্য নামে, ছদ্মনামে ডাকা হতো। প্রাচীনকাল থেকে এই ধরনের কিছু ছোঁয়াচে রোগ যে অঞ্চলে ধরতো, একের পর এক, গ্রামের পর গ্রাম একবারে শেষ হয়ে যেত। আরেকটি ছিল জল বসন্ত, গুটি বসন্ত। অত্যন্ত ভয়ানক কিছু কিছু রোগ পৃথিবীতে ছিল, ছোঁয়াচে রোগ, যে একজনের হইলে তার থেকে আর একজনের হয়। এখনও আছে। যেমন আমাদের ইনফ্লুয়েঞ্জা বলে, একজনের হলে তার হাসি কাশি থেকে আরেকজনের ভাইরাস জনিত কারণে আরেকজনও আক্রান্ত হয়। এটা হচ্ছে রোগের জগতের। কিন্তু রোগের বাইরেও কিছু কিছু জিনিস আছে বাহ্যিকভাবে, যেগুলো বুঝতে হয়। রাষ্ট্রেরও কিছু রোগ আছে, রোগাক্রান্ত রাষ্ট্র আছে পৃথিবীতে। যে রোগাক্রান্ত রাষ্ট্রগুলো, এদেরকে বিকলাঙ্গ বা বন্ধা ভূমি, যে ভূমি শেরে বাংলা এ কে ফজলুল হকের মতো সন্তান জন্ম দিতে পারে না, সোহরাওয়ার্দীদের মতো জ্ঞানীগুণী লোক ওই ভূমিতে জন্ম দিতে পারে না, বন্ধা ভূমি। সেগুলো রাষ্ট্রের রোগ, ভূমির রোগ। সমাজের রোগ হলো যে সমাজ সবচেয়ে নিকৃষ্ট মানের ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়, বা নিকৃষ্ট মানুষ কারা, অসৎ চরিত্রের মানুষ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষখোর মাতব্বরেরা যেসব সমাজকে পরিচালনা করে, এগুলো হচ্ছে সমাজের রোগ। এই বিভিন্ন রোগের ভিতর থেকে রাজনৈতিক দলগুলোও অনেকটা রোগাক্রান্ত হয়ে পড়ে, অর্থাৎ তার আদর্শকে বিকৃত করে রোগের মজ্জায় তারা পড়ে যায়। সেইটা নিয়ে আলোচনা করব। বড় বড় মাছ যেমন ছোট মাছকে গিলে ফেলে, রাজনীতিক অঙ্গনেও বড় বড় রাজনৈতিক সংগঠনগুলো ছোট ছোট রাজনৈতিক সংগঠনগুলোকে জোটের নামে কাছে টেনে তাদেরকে ধীরে 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 গিলে ফেলে। আপনাদের অবশ্যই মনে আছে, বিগত 15 বছরে স্বৈরশাসক আওয়ামী লীগ যাদেরকে জোটে রেখেছিল, তার কোনো দলের কি কোনো অস্তিত্ব আছে ওই দলের নামটা ছাড়া? রাশেদ খান মেনন বলেন, ইনু বলেন, কাগজ কলমে শুধু ওদের মাত্র দলের নাম ছিল, আর ওই ব্যক্তি বিশেষগুলোই ছিল দলের সাথে। কিন্তু তাদের 64টি জেলায় কোনো ধরনের কি কোনো কর্মকাণ্ড, কাজ কাম, কোনো ভূমিকা রাষ্ট্রের প্রতি ছিল? দল এদেরকে রেখে কৃতদাসের মতো ব্যবহার করেছে, এবং এই রাজনৈতিক দলগুলোকে ধীরে 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 একেবারে নিশ্চিহ্ন করে ফেলেছে, যার চূড়ান্ত ফসল হচ্ছে বর্তমানের দৃশ্যত জাতীয় পার্টি, একেবারে শেষ। ঠিক তেমনি আমি বর্তমান সময়ে সবচেয়ে যারা লার্জেস্ট পার্টি বলে নিজেদের ভিতরে একটা আত্ম অহমিকা বোধ কাজ করছে, তেমনি একটি রাজনৈতিক সংগঠন বিএনপি। আমি মূল কথায় যাবার আগে আরেকটু কথা বলি। আজকে আরেকটি বাংলাদেশের ইতিহাসে, এগুলো তো খুব নীরবে ইতিহাসের আবহ বয়ে যেতে থাকে নীরবে। আমরা দেখি না, বুঝি না, জানি না, কিন্তু নীরবে যে পটভূমি তৈরি হতে থাকে, ঐতিহাসিক যে পটভূমি মুহূর্তগুলো দেশের অভ্যন্তরে ঘটতে থাকে, অনেকটা অগোচরে, অথবা আমরা হয়তো মূল্যায়ন করি না, কিন্তু এক সময় এর মূল্যায়ন হবে। আজকে ঐতিহাসিকভাবে ইসলামী সমমনার 8টি দল একই মঞ্চে উপবিষ্ট হয়েছে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে। তার মানে কি হলো? 8টি দল ইসলামী মাইন্ডের, এবং বর্তমান যে আবহাওয়া এদেশের, বর্তমান যে বড় ধরনের বাঙালিত্ব বলেন, বা মুসলিম মাইন্ডসেট বলেন, বা মুসলমানদের যে অনেকদিন পর একটি নিভৃতের চেতনা,
নিভৃতের উদ্ভব, তাদের ভিতরে যে মুসলিমের যে আমিত্বটা, মুসলিমের যে বিশেষত্বটা, সেটা তারা হয়তো অনুভব করতে পেরেছে যে এই বাংলাদেশ, এই ভূমি অনেক দিন ধরেই মুসলিমদেরই একটি আবাসভূমি, মুসলিমদের জন্যই এই ভূমিটাকে মানচিত্রে আলাদা করা হয়েছে। হয়তো এখন বুঝতে পারছে তারা, যে কোনো কারণেই হোক, সময়ের প্রয়োজনে বা প্রেক্ষাপট তাদেরকে এই জায়গাটাই নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। আমি এখানে খুব সূক্ষ্মভাবে একটি কথা বলতে চাচ্ছি। বাম পাশে বিএনপি একটি সংগঠন এবং তাদের ভিতরেও অগণিত মুসলমান। অন্যদিকে পুরা মুসলিম লেবাস ধারণ করা, একেবারে মুসলিম মাইন্ডের মুসলমানদের সম্পূর্ণ কোরআন থেকে শুরু করে সামাজিক বন্ধন, রীতি নীতি, রাষ্ট্রকেও ইসলামের পুরোপুরি না হলে অন্তত কিছুটা তারা যে নিজেদের দলগুলোর ভিতরে বা সামাজিকতার ভিতরে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে, এটা বুঝতে বাকি নেই। যা দীর্ঘায়িত করবো না, কিন্তু সেই যে একটা মুসলিমের প্রভাব এদেশে, তারা মানুষের ভিতরে মানুষকে জাগাইতে কিছুটা হলেও সক্ষম হয়েছে। এই 8টি দল একটি মঞ্চে, বিএনপি একটি মঞ্চে, আর একটি পার্টি রাজপথে দাঁড়িয়ে আছে যাদের মঞ্চ এখনো তৈরি হয়নি। তারা মঞ্চ তৈরির সুযোগ্য স্থান খুঁজছে, সুযোগ্য পরিবেশ খুঁজছে, পরিস্থিতি খুঁজছে তারা। যদিও এই পরিস্থিতি তারাই তৈরি করেছে বাংলাদেশের। তাদের আত্মত্যাগ, তাদের মহিমা, তাদের গরিমা, তাদের কর্মকৌশল, কর্মপন্থা সব কিছু মিলেই বাংলাদেশের যে স্টেজে এসে দাঁড়িয়েছে, বিএনপি নিজেরা যেমন ক্ষমতার জন্য উন্মুখ হয়ে 15 বা 16 বছর পরে ক্ষমতায় যাওয়ার একটি মোক্ষম ক্ষণ গুনছে, ইসলামী সমমনার দলগুলো যারা সবচেয়ে নিগৃহীত মুসলিমে পরিণত হয়েছিল এদেশের, জঙ্গিবাদ আখ্যা দিয়ে যাদের ভাতের অন্ন পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল, তাদের সন্তান পরিবার সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল, তারাই একদিকে। আর যারা এই পরিস্থিতির মহানায়ক, তারা একটি জায়গায় রয়ে গেছে। এখন যখন এই 8টি ইসলামী সমমনা দল একটি মঞ্চে উপবিষ্ট হয়েছে, বিএনপি সাথে যারা আছে নামে মাত্র সংগঠন হয়তো কিছু আছে বা থাকবে, ধরনের তো থাকেই। ওই যেমন বললাম, ইনু বা রাশেদ খানদের মতো কাগজে দল আছে এবং সে ব্যক্তি একাই একজন, আর কেউ নেই, এই ধরনের কিছু হয়তো গুছাবে। এবং সবচেয়ে বড় ধরনের হাতি, দাঁতওয়ালা হাতি, শিংওয়ালা হাতি নিয়ে এখন এনসিপির পিছনে দৌড়াবে বিএনপি। অর্থাৎ তারা দেখছে যে তাদের পাশ থেকে বড় একটি শক্তি তাদের নার্ভের ভিতর থেকে একবার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ইসলামী দলগুলো যখন এক হয়ে গেছে, তাহলে সেখান থেকে আর কাউকে তাদের পাশে পাওয়ার হয়তো আবার সেই সময় নেই বা আনার মতো পরিস্থিতি আর নেই। যেহেতু তারা বসে পড়েছে একটি মঞ্চে, সেখান থেকে টেনে হিচড়ে আর বিএনপি কাউকে কুক্ষিগত করবার মতো কৌশল নেওয়ার সুযোগ নেই। কিন্তু একটি জায়গায় সুযোগ আছে, সেটা হলো এনসিপি। আমি এনসিপির উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করছি। এনসিপি যেন কোনো ধরনের কোটি কোটি টাকা দিক, অর্ধেক সিট দিয়ে দিক, মন্ত্রিত্ব দিয়ে দিক, যা খুশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সমস্ত কিছুই দিতে বিএনপি এখন প্রস্তুত হয়ে যাবে এনসিপিকে। এবং বিএনপির প্রথম টার্গেটই হবে, এনসিপি যদি সর্বশক্তি দিয়ে বিএনপির সাথে দাঁড়ায় এবং বিএনপিকে ক্ষমতায় আনে, বিএনপির প্রথম দায়ের কোপটি হবে এনসিপি ঘাড়ে, এনসিপির বিরুদ্ধে। এবং তারা জানে যে বর্তমান পরিস্থিতিতে এনসিপি বড় একটি শক্তি, তাদের ক্ষমতায় যাওয়ার বড় একটি বাধা, বড় একটি অন্তরায় হলো এনসিপি। অতএব ভবিষ্যতে তাদেরকে টিক্কা দেওয়ার মতো একটি প্রজন্মই রাজনীতির অঙ্গনে চলে এসেছে। তারা হলো এনসিপির উদীয়মান এই যুবক যুবতী তারুণ্যের প্রতীক, সাংগঠনিক সম্পদগুলো, ব্যক্তিগুলো, হাসনাত, সার্জিস, নাহিদ, সারা, ডাক্তার যারা,
12 যারা আছে, আমার এই মুহূর্তে নাম মনে নেই, অনেক ছেলে পেলে, সরি, যারা এই দেশটাকে নূতনভাবে, মানুষকে নূতনভাবে স্বপ্ন দেখাতে যাচ্ছে, যারা প্রকৃতপক্ষে নাগরিককে রাষ্ট্রের মর্যাদাবান সম্পদ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে রাষ্ট্র থেকে যারা ঘুষ, দুর্নীতি, বিভিন্ন অপকর্মের সাথে অর্থ পাচারকারী স্বৈর শাসকদের দোসর বা স্বৈরা শাসক যেন আর এদেশে না প্রতিষ্ঠিত হতে পারে, হাদিরা সেই চেষ্টা করছে। এখন বিএনপির মূল বিষ ছিটানোর জায়গাই হবে এনসিপির মুখের সামনে, যেন এনসিপি সেগুলো গেলে এবং তারা বিষ পানে দেহ ত্যাগ করে, আত্মা ত্যাগ করে। এই মোক্ষম একটি চাল থেকে এনসিপিকে অত্যন্ত সতর্কতার সাথে দূরে সরে থাকতে হবে, কোনোভাবেই যেন এই চালিয়ে পা দিয়ে নিজেদের সম্পূর্ণ অস্তিত্ব বিলীনের পথে না এগিয়ে যায়। আমরা সদ্যমাত্র 2-1 মাসের ঘটনার দিকে যদি তাকাই, সারা দেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে এদেশের এই জুলাই অভ্যুত্থান কিন্তু সৃষ্টি করেছে সব ছাত্ররাই অগ্রগামী ছিল, 80% ছাত্ররা ছিল। সেই সব ছাত্রদের পাঠ্যালয়, বিদ্যালয়, ছাত্রদের পদচারণা, শক্তি যে ভূমিগুলো, সেই জায়গাতে কিন্তু এনসিপি নীরব থেকেছে। এনসিপি নীরব থেকে ওইসব জায়গাগুলো থেকে কিন্তু এগিয়ে নিয়ে গেছে শিবিরের ছেলেপেলেদেরকে। শিবিরকে এনসিপি তুলে দিয়ে রেখেছে একটা জায়গায়, এবং সেই জায়গাটাই হবে, সেই শিবিরের সেই মূল শক্তির জায়গাটাই হবে এনসিপিকে জাগিয়ে রাখা, এনসিপিকে বহাল রাখা। যতদিন এনসিপি জেগে থাকবে, বহাল থাকবে, ততদিন শিবিরও শক্তিশালী হবে, এবং শিবির যতদিন শক্তিশালী থাকবে এনসিপি ততটা শক্তিশালী থাকবে। যদিও দুইটি ধারা মাত্র, কিন্তু পরস্পরের সম্পূরক। এই জায়গাটা যদি খেয়াল রাখি, আমরা যদি একটু ভাবার চিন্তা করি, রাজনীতিতে আমি প্রথমে এনসিপি রাজনীতিতে আসার পরে বেশ হতাশ হয়ে পড়েছিলাম যে রাজনীতির নামে রাষ্ট্র বা নাগরিক সমাজ এদেরকে হয়তো গিলে ফেলবে, এবং নূরের মতো এরা প্রলোভনে পড়ে হয়তো ওদের সংগঠনটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু যে কোনোভাবেই হোক তাদের বিচক্ষণতার কিছুটা পরিচয় চিহ্নিত হচ্ছে, দেখাতে সক্ষম হচ্ছে। তারা তাদের ভিতরকার যে রাজনৈতিক প্রজ্ঞাবান বা রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন শক্তি, তারা সেটা দেখাচ্ছে, আস্তে আস্তে দেখাতে পারছে। এবং চূড়ান্তভাবে আমি অনুরোধ করব, তারা যেন জোটে যদি যেতেই চায়, তাহলে আজকের যে মঞ্চ 8টি ইসলামিক মাইন্ডের সংগঠনের যে 8টি দল একটি মঞ্চে এসছে, সেখানেই সে শোভিত হবে, সঠিক মূল্যায়ন পাবে, এবং সেখানে থাকলে তাদের ভবিষ্যৎটা রাজনৈতিক অঙ্গনে দীর্ঘস্থায়ী হবে। কিন্তু এর বাইরে এসে বড় শক্তির কাছে যদি এসে তারা পদানত হয়, মাথা নিচু করে এবং বড় ধরনের চাওয়া পাওয়ার আক্ষেপ নিয়ে, বড় ধরনের মন্ত্রী, এমপি, রাষ্ট্রের প্রশাসনের বড় ধরনের অংশীদারিত্বের প্রলোভনে যদি তারা এই বড় দলের পাশে গিয়ে নিজেরা দাঁড়ায়, ছায়া চায়, অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, অত্যন্ত ঘৃণিত এবং অত্যন্ত বিপজ্জনক, ভয়াবহ, এবং তাদের এ পর্যন্ত যত ধরনের সিদ্ধান্ত নিয়েছে তার থেকে চরম বিপর্যয়মুখী একটি সিদ্ধান্ত বলে বিবেচিত হবে, এবং সেটার রায় 2 বছরের ভিতরেই তারা বুঝতে পারবে, দেখতে পারবে। আমি আশা করি যে দলগুলোর ভিতরে এখনো পৌরাণিক ধারার, অর্থাৎ তারা নূতনত্বকে গ্রহণ করতে পারেনি, বর্তমান জুলাই আগস্টের আন্দোলনের পর জনগণের যে আকাঙ্ক্ষা বা তাদের যে মুভমেন্ট, তাদের যে জায়গাটা মাথার ভিতরে তৈরি করেছে, পুরানো ধারার কিছু রাজনৈতিক সংগঠন তাদের সেই জায়গাটাকে বুঝতে চাচ্ছে না, অনুভব করতে চাচ্ছে না। তাদের দর্শন বা রাষ্ট্র নিয়ে যে ভবিষ্যৎ চিন্তা ভাবনা, সেইটা সেই রাজনৈতিক দলগুলো বোঝার চেষ্টা করছে না। তারা পৌরাণিক ধারাই আবার ক্ষমতায় আসতে চাচ্ছে, এবং পুরানো রীতিনীতির ভিতরে থেকেই তাদের সেই জায়গায় 17 বছর আগের জায়গাতেই তারা পড়ে থেকে সেই পরিস্থিতিতেই আবারও রাষ্ট্র পরিচালনার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত। কিন্তু এই যে 17 বছর পরে
মানুষ যে আপডেট হয়ে গেছে অনেকটা মানসিকভাবে, তারা রাষ্ট্র কী বোঝে, রাজনৈতিক দল কী বোঝে, অর্থনীতি কী বোঝে, স্বাস্থ্য কী বোঝে, দেশের যে শিক্ষা খাত ধ্বংস করে দিয়ে গেছে, একটি রাষ্ট্রকে ধ্বংস করার মূল জায়গাটা যেখানে ধ্বংস হলে পুরো জাতি ধ্বংস হয়ে যায়, সেই শিক্ষাঙ্গনটা যে ধ্বংস করে দিয়ে গেছে, এর আপডেট যে কি এর পুরানো ধারার এই রাজনৈতিক সংগঠনগুলোর ভিতরে বেশি না, একটির কথা বলছি আমি, তাদের এখনো বোধগম্য হয়নি, চেতনার ভিতরে তাদের চিত্রায়িত হয়নি। অতএব আমি এনসিপিকে বিশেষভাবে অনুরোধ করব, এই যে ছোঁয়াচে রোগ, অর্থাৎ ছোঁয়াচে বলতে কি, আমলিগ যেমন তার যে সংগঠনগুলো, আমলিগের ছোঁয়ায় এই রাজনৈতিক দলগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে, ঠিক তেমনি বর্তমান যে দলটি ক্ষমতায় আসার জন্য উন্মুখ, যে কোনোভাবেই হোক নির্বাচন হইতে হবে, তারা ক্ষমতায় যাবে, এদের ছোঁয়ায় গিয়ে, এদের ছোঁয়াচে রোগে আক্রান্ত হলে নির্ঘাত অপমৃত্যু হবে। এনসিপি সহ আরও যারা তাদের পাশে যাবে, যতক্ষণ না তারা আপডেট হয়, যতক্ষণ না তারা জুলাই আগস্টের সংস্কারের মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত না করতে পারে, ততক্ষণ পর্যন্ত তারা ওই ছোঁয়াচে রোগের ধারক বাহক বা ছোঁয়াচে রোগ যে ছড়ায় তারই জীবাণুর মতোই তারা রাষ্ট্রের ভিতরে পদচারণা করছে। অতএব এনসিপিকে বলবো, ছোঁয়াচে রোগের থেকে দূরে থাকুন, নিজেরা নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।